তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 2/3 ভোট নিয়ে 26-এর ভোটে আমরাই ফিরব। কি বলবেন? হ্যাঁ, তৃণমূলে এখন 26-এ উনি ফিরবেন কি ফিরবেন না এটা তো উনি ডিসাইড করতে পারবেন না, এটা ডিসাইড করবে জনগণ। কারণ সমস্যা হচ্ছে কি, আমাদের দেশে যে আমাদের যে লিডার আছে, যে নেতা আছে, তাদের সাধারণত আমরা একটা প্রবণতা দেখি যে একটা নাম্বার, একটা ম্যাজিক ফিগার সমাজের ভেতরে রটিয়ে দেওয়া, ছড়িয়ে দেওয়া। আপকি বার 200 পার, একজন বলছে 46-এ 46, 42-এ 42, 26-এ 26, এরকম বিভিন্ন রকম সংখ্যা বরাবরই আমরা দেখেছি একাধিকবার আমাদের দেশে পলিটিশিয়ানরা একটা মার্কেটে ছড়িয়ে দেয়। তার কারণটা বুঝতে হবে, কারণ এই পলিটিশিয়ানরা খুব ভালোভাবে জানে আমাদের সমাজে মানুষের সাইকোলজি। আমাদের সমাজে মানুষের সাইকোলজি কি? সাইকোলজি হচ্ছে 50% লোক আমাদের সমাজে তারা বোঝে যে কোনটা ঠিক, কোনটা ভুল। কিন্তু 50% লোক আমাদের সমাজে তারা কিন্তু ওই বোঝার ক্যাপাসিটিটা নেই যে কোনটা ঠিক বা কোনটা ভুল। বাট তারা কি হয়, তারা যে রুলিং পার্টি বা যে জিতছে সবসময় তার দিকে একটা ফেভারে চলে যায়। এই যে এক্সিট পোল আমাদের দেশে খুব প্রচলন, এক্সিট পোল নিয়ে কিন্তু গোটা পৃথিবীর বিভিন্ন ডেমোক্রেটিক কান্ট্রি আছে, সেখানেও কিন্তু এক্সিট পোল হয়। কিন্তু এই এক্সিট পোল নিয়ে কিন্তু এত মাতামাতি ভারতবর্ষের মতো কিন্তু কোথাও হয় না। কেন হয় না? কারণ এক্সিট পোলে কি হয়, আমাদের যখনই এক্সিট পোল দেখি, ইনফ্যাক্ট এক্সিট পোল অনেক সময় ম্যানিপুলেটেড হয় আমাদের দেশে। তার কারণটা হচ্ছে এক্সিট পোল বা এই ছোট ছোট গণনা যখন হয়, বা বিভিন্ন রকম ভোটারদের যখন বা বিভিন্ন রকম সার্ভে বেরোয়, তারা যখন বলে যে এ এত পার্সেন্ট ভোট পাচ্ছে, বি এত পার্সেন্ট ভোট পাচ্ছে, এইগুলো কোথাও না কোথাও গিয়ে টোটাল সংগঠন বলুক বা জনসাধারণকে একটুখানি হলেও অ্যাফেক্ট করে। ফলে কি হয়, মানুষের মধ্যে, আমাদের বিশেষ করে ভারতবর্ষে প্রবণতা হচ্ছে যে যে জিতছে তার দিকে ইনক্লাইন্ড হয়ে যাবে। আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। সাপোজ ধরুন 50% ভোট ডিভাইড হচ্ছে দুটো পার্টিতে, আর 50% ভোট হচ্ছে নিউট্রাল, বুঝতে পারছে না কোথায় যাবে। কিন্তু যেই এই 50% লোক শুনতে পাবে যে এ জিতছে, তখন কিন্তু সাট করে এই 50% ভোট কিন্তু ওই এ যেহেতু জিতছে ওর দিকে ঘুরে যাবে। সে সুবিধার জন্য হতে পারে, মেটেরিয়াল বেনিফিট হতে পারে, পার্সোনাল বেনিফিট হতে পারে, বা সাইকোলজিক্যাল বেনিফিট। তো সুতরাং মমতা ব্যানার্জি যেটা বলছে সেটা উনি বলতেই পারেন, আর সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। বাট পশ্চিমবঙ্গের যা অবস্থা, আমার তো মনে হয় পশ্চিমবঙ্গের যে গভর্নেন্স খুবই খারাপভাবে ফেল করে গেছে আমাদের পশ্চিমবঙ্গে, যার জন্য আমরা একের পর এক বিভিন্ন রকম ঘটনা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম মার্ডার দেখতে পাচ্ছি, পুলিশের কনফিডেন্স নেই, মানুষ পুলিশকে বিশ্বাস করতে পারছে না। তো সুতরাং পশ্চিমবঙ্গে কোথাও না কোথাও গিয়ে একটা কনফিডেন্সের অভাব তৈরি হয়েছে, একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি হয়েছে আমি বলবো। তো যেখানে মানুষ বুঝতে পারছে না যে কাকে ভোট দেবে, রুলিং পার্টি একটা অ্যান্টি ইনকামব্রেন্স ফ্যাক্টরও আছে, তাকে ভোট দেবে নাকি না অপোজিশন তাকে ভোট দেবে, কোথাও না কোথাও গিয়ে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। তো এই ভ্যাকুয়ামটা কখন কোথায় শিফট হবে এটা জনগণই ডিসাইড করবে। এটা লাস্ট মোমেন্টে কেউ বলতে পারে না। মমতা ব্যানার্জি নিজেও জানেন না, কেউই জানে না। হয়তো লাস্ট মোমেন্টে দেখা গেল মমতা ব্যানার্জি মানে এতটাই কম ভোট পার্সেন্টেজ হলো যে উনি মানে মুখই দেখাতে পারছেন না। আপ আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালের আবগারি দুর্নীতি দিল্লি বিধানসভা নির্বাচনে পরাজয়ের মূল কারণ বলে মনে করা হচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গেও তো নিয়োগ দুর্নীতি, স্বাস্থ্য, কয়লা, বালি দুর্নীতি শোনা যায়। তাহলে আমরা কি দেখতে পাবো? একদমই তাই। ব্যাপারটা আছে এটাই বলার যে দুর্নীতি না, এখানে একটা ডিফারেন্স আছে। দিল্লিতে যে আপের যে দুর্নীতি আর পশ্চিমবঙ্গের দুর্নীতির মধ্যে কিন্তু প্রাতিষ্ঠানিক একটা ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা বুঝতে হবে। দিল্লিতে কিন্তু যখন দুর্নীতি হলো, দেখুন কেজরিওয়াল আর মমতা ব্যানার্জি দুজনেই কিন্তু পাওয়ার পলিটিক্সে এসছে মানুষকে এইটা বলে যে তারা দুজনা খুব সৎ এবং মানুষকে একটা গুড গভর্নেন্স দেবে, স্বচ্ছ একটা পরিকাঠামো তৈরি হবে এবং স্বচ্ছ একটা ভবিষ্যৎ দেবে। এইটাই কিন্তু দুজনের মোটো কিন্তু সেম ছিল। এবার সমস্যা হচ্ছে দুজনেই কিন্তু আজকে মানে প্রায় দুর্নীতিতে ডুবে আছে। কিন্তু ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে কেজরিওয়ালের ক্ষেত্রে কি হলো, কেজরিওয়াল নিজে ভেতরে ঢুকে গেল জেলে। কেজরিওয়াল যেহেতু জেলে ঢুকে গেল, সেহেতু ওর নিজের ইমেজটা টার্নিশ হয়ে গেল। মানে যে লোকটা সারা জীবন আন্না হাজারাকে পাশে নিয়ে বলে গেল যে আমরা দুর্নীতির এগেনস্টে,
হ্যাঁ, আমরা কোনোরকম কোনো ন্যায় অন্যায় মানে কোনোরকম কোনো অন্যায় দেখব না। সমস্ত কিছু আমাদের সৎভাবে চলবে। আমরা কোথাও পয়সা খেতে দেব না। না খায়েঙ্গে, না খানে দেঙ্গে ইত্যাদি, ইত্যাদি। তো সেই জায়গায় সেই লোকটা যখন মানে জেলে ঢুকে গেল, তখন কোথাও না কোথাও হ্যাঁ, তার যে দুর্নীতি, সেই দুর্নীতিটা মানে কেজরিওয়ালের দিক দিয়ে 100% এখনো প্রমাণিত হয়নি। বাট উনি তো যে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন সেটা তো এস্টাবলিশড হয়েছেই। পুরোপুরি উনি যে দুর্নীতিগ্রস্ত সেটা এস্টাবলিশ হয়নি। উনি কনভিক্টেড নন। বাট উনি জেলে তো গেছেন। তো সুতরাং উনার ইমেজটা কোথাও না কোথাও টার্নিশ হয়েছে দুর্নীতির কারণে। পশ্চিমবঙ্গে কি হয়েছে? পশ্চিমবঙ্গে কিন্তু একাধিক দুর্নীতি হয়েছে। আমি তো বলব দিল্লির চেয়ে বেশি দুর্নীতি পশ্চিমবঙ্গে হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে কি হয়েছে? কোথাও না কোথাও সুপরিকল্পিতভাবে মমতা ব্যানার্জি নিজের ইমেজটা ঠিক রেখেছে। যার জন্য দেখবেন যতগুলো দুর্নীতি হয়েছে, হ্যাঁ, বালু জেলে গেল, পার্থ চ্যাটার্জি জেলে গেল, অর্পিতা জেলে চলে গেল। আরে বিভিন্ন কত নেতা মন্ত্রী বলবেন সবাই জেলে, ববি হাকিম জেলে গেল, মদন মিত্র জেলে গেল। মমতা ব্যানার্জি কিন্তু বরাবর ইভেন কুণাল ঘোষ যিনি এখন খুব লাফালাফি করেন, মমতা ব্যানার্জি ভগবান বলেন, কোনো এক সময় মমতা ব্যানার্জিকে গালাগাল দিয়ে তারপরে খাবার খেতেন, তো উনিও জেলে গেলেন। তো এই যখন মমতা ব্যানার্জি কিন্তু পাওয়ার পলিটিক্সে এখন যেহেতু আছে, বাট যখন যখন দুর্নীতিগুলো হয়েছে, মমতা ব্যানার্জি কিন্তু খুব পরিকল্পিতভাবে নিজেকে কিন্তু দুর্নীতি থেকে সেপারেট করতে পেরেছেন। কিরকম? খুব ইন্টারেস্টিং, মানে মমতা ব্যানার্জি খুব ভালো পলিটিশিয়ান আমাকে বলতে হয়। কিরকম? উনি কি করেছেন? প্রেস কনফারেন্স ডেকেছেন, বিভিন্ন আধিকারিককে ডেকেছেন, আধিকারিককে চেঁচিয়েছেন, ধমকিয়েছেন, তা ইনস্ট্রাকশন দিয়েছেন যে কেন এরকম দুর্নীতি হচ্ছে। উনি জানেন না? উনি সব জানেন। দুর্নীতি হচ্ছে সব জানেন, কিন্তু উনি কি হলো? উনি মানে একটা ড্রাস্টিক চেঞ্জ করেছেন নিজের অ্যাডমিনিস্ট্রেশনে। সেই চেঞ্জটা হচ্ছে লোক দেখানো। সেই চেঞ্জটা আদৌ কিছু কোনো মানে সামাজিক কোনো চেঞ্জ হবে না। বাট উনি এই চেঞ্জগুলো সময়ে, সময়ে করে মানুষের কাছে আর যাই হোক এই বার্তাটা গেছে যে হ্যাঁ, তৃণমূল পার্টিটা চোর বা করাপ্ট, এবং এই পার্টির আন্ডারে ছত্রছায়ায় একাধিক করাপশন হয়েছে, এবং পশ্চিমবঙ্গে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রমাণিত। হ্যাঁ, কেজরিওয়ালের চেয়ে বেশি। কিন্তু কোথাও না কোথাও গিয়ে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির ইমেজটা কিন্তু এখনো মানে কালিমালিপ্ত হয়নি। এটা কিন্তু খুব সুপরিকল্পিতভাবে কৌশলভাবে বাঁচিয়ে রেখেছে। সুতরাং কেজরিওয়ালের সঙ্গে মমতা ব্যানার্জির এক করলে হবে না। কিন্তু এখানে সমস্যা কি হচ্ছে? দুর্নীতিটা পশ্চিমবঙ্গে এত ভয়ঙ্করভাবে বেড়ে গেছে যে এখন আজকের দিনে পশ্চিমবঙ্গ সরকার মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও কিন্তু মানে ওনার সদিচ্ছা থাকলেও এই দুর্নীতিকে আমি জানি না উনি সরাতে পারবেন কিনা। এবং এই সমস্তভাবে দুর্নীতি এখন মানে পার্টিটাই কন্ট্রোলের বাইরে চলে গেছে। একজন তৃণমূল কংগ্রেসের পার্টির ভেতরে একজন বলছে যে এটা ঠিক, আরেকজন বলছে এটা ভুল। একজন বলছে যে আমি টাকা খাবো, আরেকজন বলছে আমি টাকা খাবো না। একজন বলছে আমি তোলা নেবো, আরেকজন বলছে আমি তোলা নেবো না। এই মানুষের যে ভালো আর খারাপের মধ্যে যুদ্ধ লাগে, সেরকম তৃণমূল কংগ্রেসের নিজের ভেতরেই যুদ্ধ লেগে গেছে। তো আমার মনে হয় দিল্লির মতো হাল পশ্চিমবঙ্গের হবে না। পশ্চিমবঙ্গে হয়তো সেলফ ডিস্ট্রাকশন হয়েই পার্টিটা মরে যাবে। একসময় কংগ্রেসকে বাদ দিয়ে কেজরিওয়াল, মমতা, অখিলেশরা তৃতীয় বিরোধী জোট গড়বে বলে জল্পনা শুরু হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় দুই শক্তি জোটের মধ্যে কেজরিওয়ালের ভরাডুবি, কি বলবেন? হ্যাঁ, কেজরিওয়ালকে তো আমি তো একটু আগেই বলে দিলাম। কেজরিওয়ালের ভরাডুবি হওয়ার মেন কারণ হচ্ছে ও যে ইমেজটা নিয়ে এসছিল পলিটিক্সে, যে একটা স্বচ্ছ ইমেজ, সেই ইমেজটা সম্পূর্ণভাবে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। অনেক জায়গাতে প্রমাণিত হয়েছে। তো সুতরাং সেখানে কেজরিওয়ালের হার মানে অনস্বীকার্য ছিল। সেখানেও মমতা ব্যানার্জি থাকুক, মমতা ব্যানার্জি না থাকুক, কংগ্রেসের তো এমনি এখন কোনো মানে কি বলবো অস্তিত্বই নেই যে কোনো জায়গাতেই। কংগ্রেসকে কেউ মানুষ এখন মানে ধর্তব্যের মধ্যেই রাখে না। কিন্তু মেন কম্পিটিটর যদি বলেন লোকাল কিছু রিজিনাল পার্টি আছে যেরকম তৃণমূল কংগ্রেস, সেরকম দিল্লিতে আছে আপ। তো এদের মধ্যে তো আপ তো এখন নেক্সট কবে দাঁড়াতে পারবে আমার সন্দেহ আছে, আদৌ দাঁড়াতে পারবে কিনা। এখন ইন্ডিয়া যে জোট, ব্যাপারটা বুঝতে হবে যে জোট যেটা তৈরি হয়েছে ইন্ডিয়ার, সেই জোটটাই ভুল জোট, সেই জোটটাই সঠিক নয়। মানুষ জোট তখন করতে পারে যখন মানুষের মধ্যে একটা কমন ফ্যাক্টর থাকে। এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টরই নেই। ইন্ডিয়া জোটে যতগুলো শরিক, কারুর মেন মোটিভ এটা নয় বিজেপিকে হাঁটানো। সবারই মেন মোটিভ হচ্ছে কে কত পয়সা কামাবে, কে কত পোস্ট পাবে, কে প্রধানমন্ত্রী হবে, কে উপপ্রধানমন্ত্রী হবে, কে রাষ্ট্রপতি হবে, কে উপরাষ্ট্রপতি হবে, কে স্পিকার হবে। যখন একটা জোটের প্রত্যেক কটা শরিকের এজেন্ডা হচ্ছে মেটেরিয়াল বেনিফিট, তখন সে জোট কখনোই সাকসেসফুল হতে পারে না।
সে জোট তো মানে এখন তো হর্স ট্রেডিং তো খুব কমন, মানে থ্যাঙ্কস টু মিডিয়ার জন্য আমরা সবাই জানি যে এমএলএ এমপি কে বিক্রি হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় থেকে যদি কারোর মোটিভ এজেন্ডা পরিষ্কার না থাকে, তো সেই জায়গাতে একটা পার্টি টিকবে না, একটা এতগুলো পার্টিকে নিয়ে জোট কখনো টেকা সম্ভবই ছিল না, কোনোদিনই সম্ভব ছিল না।